নমস্কার, এইচডি টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডব্লিউবিসিএস হিস্ট্রির একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হলো মিডিয়েভাল ইন্ডিয়ার দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেট শুরু হয়েছিল 1206 থেকে আর 1526 পর্যন্ত এটা কন্টিনিউ হয়েছিল। আর দিল্লি সুলতানেটে মেইনলি আমাদের 5টা ডাইনাস্টি পড়তে হয়। সেটা হলো স্লেভ ডাইনাস্টি, খলজি ডাইনাস্টি, তুঘলক ডাইনাস্টি, সৈয়দ ডাইনাস্টি আর লোদি ডাইনাস্টি। যদিও এতটা প্রত্যেকটা সাল হয়তো মনে রাখার প্রয়োজন হয় না, কিন্তু একটু যদি এই সালগুলোকে দেখে পড়া যায় তাহলে আমার মনে হয় যে একটা লিঙ্ক রাখা খুব সুবিধা হয়। প্রত্যেকটা পড়ার মধ্যে প্রত্যেকটা ডাইনাস্টির মধ্যে একটা লিঙ্ক রাখতে খুব সুবিধা হয়। যেমন স্লেভ ডাইনাস্টি অ্যাজ ইউজুয়াল 1206 থেকে শুরু হচ্ছে এবং সেটা শেষ হচ্ছে 1290-তে। খলজি ডাইনাস্টি 90-তে শুরু হচ্ছে, দিয়ে শেষ হচ্ছে 1320-তে। তারপর 1320 থেকে স্টার্ট হচ্ছে তুগলক ডাইনাস্টি আর শেষ হচ্ছে 1413-তে। সৈয়দ ডাইনাস্টি 1414 থেকে শুরু করে 51 পর্যন্ত এবং লোদি ডাইনাস্টি 1451 থেকে 1526 পর্যন্ত। এইভাবেই চলে গেল আমাদের দিল্লি সুলতানেট। এবার আমরা এক এক দিন এক একটা ইম্পর্ট্যান্ট ডাইনাস্টি নিয়ে তাদের যে ইম্পর্ট্যান্ট রুলাররা আছেন তাদের সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এই পুরো দিল্লি সুলতানেট এই পুরো চ্যাপ্টারটাই আমাদের ডব্লিউবিসিএস এর জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট, এবং শুধু ডব্লিউবিসিএস নয়, যে কোনো সেন্ট্রালের এবং স্টেটের এক্সামের জন্য এই চ্যাপ্টার থেকে বেশ অনেক কোয়েশ্চেন এসে থাকে। আর এই যে হ্যান্ড রিটেন নোটসটা দেখতে পাচ্ছ, এটার কোনো পিডিএফ আমি প্রোভাইড করছি না। তোমাদের যদি মনে হয় তোমরা ভিডিওটাকে পজ করে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর সব থেকে ভালো হয় যদি তোমরা এরকমভাবেই আমার মতনই হাতে করে একটু নোটসটাকে খাতায় লিখে নাও, কারণ শুধু পড়লেই তো হবে না, সেটাকে মনে রাখবার জন্য পড়া এবং লেখা দুটোই কিন্তু সমান উপযোগী। কাজেই পড়বে যেমন সেরকম একটু লিখতে পারলে আরও ভালো হয়। এবারে আমরা আবার চলে আসবো স্লেভ ডাইনাস্টিতে, যেটা 1206 শুরু হয়েছে আর শেষ হয়েছে 1290-তে। এবারে দেখো, স্লেভ ডাইনাস্টিতে আমরা টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 জন রুলারের নাম পাই। কিন্তু 10 জন রুলারের সম্পর্কে বিশদে জানবার হয়তো আমাদের প্রয়োজনটা হয় না পরীক্ষার খাতিরে, কারণ হিস্ট্রি নিয়ে আমরা গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি অনেক কিছুই করে ফেলতে পারি, কিন্তু যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা বা বিসিএস পরীক্ষাও এমনকি এত কিছু ডিম্যান্ড করে না। বিসিএস যতটুকু ডিম্যান্ড করে সেই মতনই আমরা এগোবো, কিন্তু তাও আমাদের ওই যে বললাম, একটা লিঙ্ক, একটা কানেকশন, একটা কন্টিনিউইটি মেনটেন করবার জন্য আমাদের অ্যাটলিস্ট প্রত্যেকজন রুলারের নাম এবং কোন সময়টাতে তিনি রাজত্ব করেছিলেন সেটা জেনে রাখাটা খুব দরকার। ডিটেলস আমরা শুধু সেগুলোই পড়ব যেগুলো আমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। কারণ এত ভাস্ট সিলেবাস ডব্লিউবিসিএসের, এত কিছু যদি ডিটেলসে পড়তে হয় প্রত্যেকটা জিনিস, তাহলে আসল সময় দেখা যাবে পরীক্ষাতে আসল জিনিসগুলোই হয়তো আমরা ভুলে গেছি। তো দেখা যাক এবার স্লেভ ডাইনাস্টিতে কে কে আছেন। প্রথমেই আসছেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক স্লেভ ডাইনাস্টি প্রতিষ্ঠা করেছিলেন। ইনি 1206 থেকে 1210 পর্যন্ত রাজত্ব করেছেন। তারপরে আসছেন আরাম শাহ। ইনি 1210-এই বসেছিলেন, কিন্তু বেশি দিন সিংহাসনে বসে থাকতে পারেননি, কারণ তাকে সরিয়ে দিয়ে তার জায়গাতে চলে এসেছেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ দেখুন 1210 থেকে 1236। রুকনুদ্দিন ফিরোজ শাহ, তিনিও ওই একই রকম আরাম শাহের মতনই 1210 যেমন এখানে ছিলেন আরাম শাহ, সেরকম রুকনুদ্দিন ফিরোজ শাহ এখানে 1236-এ একবার সিংহাসনে বসেছিলেন। তারপরেই আসছে ইম্পর্টেন্ট আমাদের রাজিয়া সুলতান, তিনি 1236 থেকে 1239। তারপরে আসছেন বাহারম শাহ 40 থেকে 42, আলাউদ্দিন মাসুদ শাহ 42 থেকে 46, নাসির উদ্দিন মাহমুদ 1246 থেকে 1265। তারপরে এটাও ইম্পর্টেন্ট, বলবন 1266 থেকে 1286।
আর লাস্ট রুলারের নামটা আমাদের মনে রাখার দরকার হয়, পরীক্ষাতে এটা অনেক সময় আসে, সেটা হচ্ছে কাইকাবাদ, 1287 থেকে 1290। এবারে ডিটেলস অ্যানালিসিস যদি আমাদের করতে হয়, আমরা কিন্তু আপাতত বেসিক পড়বার সময় মোটামুটি এই 4জন রুলারেরই ডিটেল অ্যানালিসিস আমরা করব। বাকিদের অত ডিটেলসে জানবার আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। পরবর্তীকালে যখন অ্যাডভান্সড স্টাডিজ আমরা করব তখন কিছুটা করে জেনে নেওয়া যেতে পারে, কিন্তু আপাতত আমরা এই 4জন রুলারের সম্পর্কে জানবো। আর লাস্ট যে রুলার আছেন কাইকাবাদ, এনার নামটাকে মনে রাখবো। আচ্ছা, প্রথমেই চলে আসছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক হলেন ফাউন্ডার অফ দি স্লেভ ডাইনাস্টি, ঠিক আছে। এনাকে রিয়েল ফাউন্ডার অফ মুসলিম রুল ইন ইন্ডিয়াও বলা হয়, কারণ মুসলিম রুল এনার আগে মোহাম্মদ ঘুরিও কিন্তু স্থাপন করেছিলেন। মোহাম্মদ ঘুরি গজনির সুলতান ছিলেন, আর কুতুবউদ্দিন আইবক ছিল মোহাম্মদ ঘুরিরই একজন স্লেভ বা কৃতদাস। ওনার সাথেই কিন্তু এই কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষে এসেছিলেন, এবং মোহাম্মদ ঘুরির যে বিজিত অংশগুলো ছিল ভারতবর্ষে, সেই অঞ্চলের গভর্নর হিসেবে তিনি ভারতবর্ষে তার যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীকালে কুতুবউদ্দিন আইবক কী করলেন, গজনির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে ভারতবর্ষে তিনি নিজের মতন করে একটি সাম্রাজ্য স্থাপন করতে শুরু করলেন। তো কুতুবউদ্দিন আইবককে সেই জন্য বলা হয় রিয়েল ফাউন্ডার অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, কারণ মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করে দখল তো করেছিলেন, কিন্তু এখানে কোনো রাজত্ব স্থাপন করেননি। সুতরাং রিয়েল ফাউন্ডার হয়ে যাচ্ছেন আমাদের কুতুবউদ্দিন আইবক। মোহাম্মদ ঘুরির একজন টার্কিশ স্লেভ ছিলেন তিনি। হি অ্যাজিউম দ্য টাইটেল সুলতান। আর এটা খুব ইম্পর্ট্যান্ট আছে, তিনি লাহোরে তার ক্যাপিটালটাকে স্থাপন করেছিলেন, মানে রাজধানী করেছিলেন লাহোরকে। তাকে লাখ বক্স বলা হতো, কারণ তিনি প্রচুর দান ধ্যান করতেন, আর দুটো একটা টাকার ব্যাপার নয়, তিনি লাখ লাখ টাকা দান করতেন, প্রচুর ডোনেশনস করতেন, তাই জন্য তাকে বলা হতো লাখ বক্স। এছাড়া ভারতবর্ষের প্রথম মস্ক বা মসজিদ তিনি দিল্লিতে নির্মাণ করেছিলেন, যার নাম হলো কুওয়াত উল ইসলাম মস্ক। এটা খুব ইম্পর্টেন্ট। আর আজমিরে আড়াই দিনকা ঝোপড়া, এটাও খুব ফেমাস একটা আর্কিটেকচার। আজমিরে এটাও তিনি নির্মাণ করেন। আর কুতুব মিনার, এটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা তিনি নির্মাণ কার্য শুরু করেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি নির্মাণ কার্যটা সম্পূর্ণ করে যেতে পারেননি। তার আগেই তিনি পোলো খেলতে গিয়ে, চৌগান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে হঠাৎ করেই মারা যান 1210 সালে। কুতুব মিনারটা তিনি তৈরি করেছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামক একজন বিখ্যাত সুফি গুরু ছিলেন, সুফি সাধক ছিলেন। তার স্মৃতিতে তিনি কুতুব মিনারটা তৈরি করেছিলেন। প্যাট্রোনাইজ করেছিলেন হাসান নিজামি এবং ফখ উদ্দিন, এই দুজন স্কলারকে তিনি তার রাজসভায় সমাদর করেছিলেন। এদের দুটো বই আছে, সেগুলোকে আমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য। হাসান নিজামির বই হলো তাজুল মাসির, আর ফখ উদ্দিনের বই হলো তারিক-ই মুবারক শাহী। বাস এইটুকু যদি আমরা পড়তে পারি কুতুবউদ্দিন আইবক সম্পর্কে, তাহলেই কিন্তু আমাদের মোটামুটি বেশ অনেকটাই পোর্শন রেডি হয়ে যায়। আপাতত এবার কুতুবউদ্দিনের পরে আমাদেরকে চলে আসতে হবে ইম্পর্টেন্ট রুলারের মধ্যে ইলতুৎমিশে। ইলতুৎমিশ কিন্তু ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিনের একজন স্লেভ, কুতুবউদ্দিনেরই একজন স্লেভ ছিলেন, কিন্তু তার যোগ্যতা দেখে পরবর্তীকালে তিনি তার মেয়ের সাথে, মানে কুতুবউদ্দিন আইবক তার মেয়ের সাথে ইলতুৎমিশের বিবাহ দিয়েছিলেন, যার ফলে তাহলে ইলতুৎমিশ কে হলেন, কুতুবউদ্দিনের জামাই, এবং একটি জায়গার ইকতাদার, গোয়ালিয়রের ইকতাদার পদেও তাকে নিযুক্ত করেছিলেন। পরবর্তীকালে ইলতুৎমিশ যখন সুলতান হিসেবে সুলতান পদ যখন অভিষিক্ত করলেন, তখন তিনি বেশ কিছু চেঞ্জেস করেছিলেন, এবং ইলতুৎমিশের শাসনকালটা বেশ ইম্পর্ট্যান্ট আছে। তিনি ইলবাড়ি ট্রাইব থেকে বিলং করতেন। ইলতুৎমিশ ইলবাড়ি ট্রাইবের একজন সদস্য ছিলেন, তাই জন্য সেই নাম থেকেই এখানে এই
আমাদের দাসবংশ বা স্লেভ ডাইনাস্টিকে অনেকে ইলবাড়ি ডাইনাস্টিও বলে থাকেন। তিনি একটা ইম্পর্ট্যান্ট কাজ করেছিলেন, তিনি তার ক্যাপিটালটাকে লাহোর থেকে দিল্লিতে ট্রান্সফার করেছিলেন। লাহোরে কে করেছিলেন ক্যাপিটাল? কুতুবুদ্দিন আইবক। আর লাহোর থেকে দিল্লিতে ট্রান্সফার করলেন কে? ইলতুৎমিশ। তিনি ভারতবর্ষের উপরে মঙ্গল অ্যাটাক তিনি প্রিভেন্ট করেছিলেন। এটা খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। এই কারণ খুব মঙ্গল দস্যু চেঙ্গিস খাঁ তার বিশাল বাহিনী যদি ভারতবর্ষকে সেই মুহূর্তে অ্যাটাক করতো, হারা বা জেতা তো পরের কথা, কিন্তু ভারতবর্ষের সাম্রাজ্যে বেশ অনেক আর্থিক এবং লোকবলের দিক থেকে বেশ অনেকটাই ক্ষতি হয়ে যেত। তাই সেই ক্ষতির আটকাতে তিনি খুব বুদ্ধির সাথে এই আক্রমণটা প্রতিহত করেছিলেন। এই জালালউদ্দিন মংবারানি এই ভদ্রলোককে তিনি আশ্রয় দিতে চাননি। একে তাড়া করে চেঙ্গিস খাঁ ভারতবর্ষের প্রায় সীমান্তে উপনীত হয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে একে আশ্রয় না দেওয়ার ফলে ভারতবর্ষকে তিনি আর আক্রমণ করেননি। এইভাবে তিনি মঙ্গল অ্যাটাককে প্রিভেন্ট করেছিলেন। তিনি তার পুরো এম্পায়ারকে, পুরো সাম্রাজ্যকে বেশ কতগুলো ইকতাতে ভাগ করেছিলেন, অনেকগুলো ভাগে বিভক্ত করেছিলেন। কারণ একটা বড় সাম্রাজ্য যখন তৈরি হয় তখন সেটাকে পরিচালনা করবার জন্য সেটাকে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করে নিলে অনেক সুন্দরভাবে সেটাকে পরিচালনা করা সম্ভব হয়। অর্গানাইজড তুর্কান-ই চেহেলগানি বা দ্য 40, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তার একটা কাজ। এই দ্য 40 হলো ইলতুৎমিশের করা একটা গ্রুপ, টার্কিশ নোবেলদের একটা গ্রুপ, যারা ইলতুৎমিশকে অ্যাডমিনিস্ট্রেশনের কাজে সাহায্য করতেন। পরবর্তীকালে এই দ্য 40 বা তুর্কান-ই চেহেলগানি এই গ্রুপটাই পরবর্তীকালে বেশ শক্তিশালী হয়ে ওঠে এবং এতটাই শক্তিশালী যে তারা সুলতানের উপরে প্রভাব খাটাতে শুরু করে দেন। পরবর্তীকালে বলবন এসে এই গ্রুপটাকে সম্পূর্ণই প্রায় তাদের ক্ষমতা খর্ব করেছিলেন, সেটা আমরা পরবর্তীতে পড়ব। এখন চলছে ইলতুৎমিশ তাকে ইন্ট্রোডিউস করেছিলেন টঙ্কা এবং জিতল নামক দুটো মুদ্রা। টঙ্কা ছিল সিলভারের মুদ্রা আর জিতল ছিল কপারের মুদ্রা। তিনি আরেকটা জিনিস পেয়েছিলেন, বাগদাদের আব্বাসিদ কালিফ তার কাছ থেকে মনসুর উপাধি পেয়েছিলেন। মনসুর উপাধিটার মানে হলো ওই বাগদাদের যিনি আব্বাসিদ কালিফ ছিলেন তিনি এনাকে ইলতুৎমিশকে ভারতবর্ষের এম্পেরার বলে মেনে নিয়েছিলেন। তো সেটা মেনে নিয়ে এই মনসুর উপাধিটা তাকে দিয়েছিলেন। তাকে বলা হয় ফাদার অফ টম্ব বিল্ডার ইলতুৎমিশকে। আর হি কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার, যেটা শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, সেটা শেষ করেন ইলতুৎমিশ কুতুব মিনার। তার সময়ও তিনি বেশ কয়েকজনকে তার রাজসভাতে সমাদর করেছিলেন। তার মধ্যে একটা নাম আমাদেরকে পড়তে হবে, ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ। এই নামটা আমাদেরকে একটু পড়তে হবে। আর তার বই একটা আছে, তাহাকাত-ই নাসিরি। এই দুটো জিনিস আমাদেরকে একটু পড়তে হবে। ইলতুৎমিশ খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যুর পরে তার যে সন্তানরা আছে, তার যে পুত্ররা আছে, তারা কেউই খুব একটা যোগ্য সুলতান হয়ে উঠতে পারবে না। সেই কারণে তিনি বেঁচে থাকতেই তার মেয়ে রাজিয়াকে সুলতান হিসেবে ডিক্লেয়ার করে যান। এবারে আসছে রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান ছিলেন প্রথম, এবং শুধুমাত্র প্রথমই না, তিনি একমাত্র মুসলিম রুলার ছিলেন, মহিলা মুসলিম রুলার। মধ্য ভারতের একমাত্র মহিলা মুসলিম রুলার ছিলেন রাজিয়া সুলতান। তিনি পর্দা প্রথা মানতেন না, মুখে তিনি কোনো রকম চাদর বা কোনো আস্তরণ না নিয়েই তিনি কিন্তু সভায় বসতেন। তিনি কোনো পর্দা প্রথা মানতেন না। তিনি একটা গ্রুপ তৈরি করবার চেষ্টা করেছিলেন যেখানে তুর্কি বংশজাত ছাড়াও অন্যান্য বংশের লোকজনরাও থাকবে, এবং সেই গ্রুপ তৈরি করতে গিয়েই তিনি
নোবেলদের মানে তুর্কি যারা উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন তুর্কি অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের রাগের শিকার হন। তুর্কি আমিরদের রাগ চরম পর্যায়ে পৌঁছায় যখন তিনি ডিসাইড করেন যে আবিসিনিয়ান স্লেভ মালিক জামাল উদ্দিন ইয়াকুত বা মালিক ইয়াকুতকে একটা আমির এই আখর নামে একটা বেশ ইম্পর্ট্যান্ট একটা পদে তিনি নিযুক্ত করবেন। এই ডিসিশনটা যখন তিনি নেন তখন এই তার তুর্কি আমিরদের রাগ চরম পর্যায়ে পৌঁছায় এবং তারা তার এগেনস্টে ষড়যন্ত্র করতে থাকে এবং তার রাজ্যের বিভিন্ন জায়গাতে বিদ্রোহ দেখা দিতে থাকে। এবার প্রথম বিদ্রোহটা হয়েছিল দ্য গভর্নর অফ লাহোর ওয়াজ দ্য ফার্স্ট টু ক্রিয়েট ট্রাবল। গভর্নর অফ লাহোর, যদিও সেটাকে প্রশমিত করা হয়েছিল, কিন্তু 1240-এ বেশ একটা বড়সড় একটা খুব সিরিয়াস রেবেলিয়ান দেখা দিয়েছিল সিরহিন্দ বলে একটা জায়গাতে। সেখানকার গভর্নর আলতুনিয়ার আন্ডারেই কিন্তু রেবেলিয়ানটা হচ্ছিল। রাজিয়া তখন কি করলো, ইয়াকুতকে সঙ্গে নিয়ে সিরহিন্দের দিকে যাত্রা করলো, কিন্তু আনফর্চুনেটলি রাস্তাতেই আলতুনিয়ার যে লোকজনরা ছিল তারা ইয়াকুতকে মেরে ফেললো এবং রাজিয়াকে বন্দি করে নিয়ে গেল। পরবর্তীকালে রাজিয়ার সাথে আলতুনিয়ার বিয়ে হয় এবং তারা যখন রাজিয়া যখন দিল্লি ছেড়ে আলতুনিয়া এই সিরহিন্দে গিয়েছিল, সেই সুযোগে এখানে যে তুর্কি নোবেলরা ছিল দিল্লিতে, তারা বাহরাম খাঁ রাজিয়ার এক ভাই বা দাদা, ইলতুৎমিশেরই এক ছেলে, তাকে সিংহাসনে বসিয়ে দেয়। এবার এই রাজিয়ার সাথে যখন আলতুনিয়ার বিয়ে হয়, বিয়ের পর তারা যখন দিল্লিতে ফিরে আসছে, সেই সময় এই বাহরাম খাঁয়ের লোকজনেরা রাজিয়াকে আক্রমণ করে এবং আনফর্চুনেটলি শি ওয়াজ কিল্ড অন দ্য ওয়ে ব্যাক দিল্লি। এর পরের ইম্পর্ট্যান্ট রুলারের মধ্যে আসছেন বলবন কিন্তু আমাদের দিল্লি সুলতানেটের গভর্নমেন্টের যে স্ট্রাকচার এবং ইনস্টিটিউশনসের যে পুরো সিস্টেমটা, সেইটার মেইন আর্কিটেক্ট বলা যায়, কারণ তার সময়ই সব থেকে সুন্দর একটা সিস্টেম তৈরি হয়েছিল গভর্নমেন্টে এবং গভর্নমেন্ট বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো যে ছিল সেইগুলো। তিনি একটা জিনিস মনে করতেন যে সুলতানই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তা ওই জন্য উনি মনে করতেন যে সুলতান ওয়াজ জিল-ই-ইলাহি বা গডস শ্যাডো অন আর্থ, বা ঈশ্বরের প্রতীক বলা যেতে পারে, এবং ঈশ্বরের যে আশীর্বাদ সেটা সবসময় সুলতানের উপরেই বর্ষিত হয়। সুলতানের যে পজিশন পুরো রাজ্যে, সেটাকে যাতে উন্নত করা যায়, অন্যান্য যে টার্কিশ নোবেলরা ছিল, চেহেলগানি বা এই চেহেলগানির যে সিস্টেমটা ছিল দ্য 40, যেটা ইলতুৎমিশ স্টার্ট করেছিলেন, সেই সিস্টেমটাকে তিনি প্রথম থেকেই কিন্তু ধ্বংস করতে চাইতেন। কারণ তিনি একটা জিনিস ফিল করেছিলেন যে যদি এই সিস্টেমটা বা এই যে 40 জন খুব ক্ষমতাবান নোবেলরা আছেন, এদেরকে যদি সরানো না যায়, তাহলে সুলতানের যে একচ্ছত্র অধিকার সেটা কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না। সেই জন্য সুলতান প্রথম থেকে এসেই তিনি সুলতান পদটি বা সুলতানের যে পদমর্যাদা সেটাকে বাড়ানোর জন্য অনেক কিছুই করেছিলেন। তার মধ্যে প্রথম কথা হচ্ছে এটাই, জিল-ই-ইলাহি বলতেন তিনি নিজেকে বা সুলতান পদটিকে। তিনি এই চেহেলগানি বা দ্য 40 এই দলটাকে খর্ব করবার জন্য, এদের ক্ষমতা খর্ব করবার জন্য তিনি ইলতুৎমিশের পরিবারের যত লোকজন ছিলেন প্রত্যেককে হত্যা করেন এবং এই দলটার, এই যে দ্য 40 বা চেহেলগানি দলটির সমস্ত ক্ষমতা খর্ব করেন। এদের আর কোনো সেই অর্থে থাকলো না সুলতানের উপরে। তিনি আরও দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সিজদা এবং পাইবস, এই দুটো প্রথা তিনি চালু করেছিলেন। সিজদা হলো একেবারে উপুর হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করা যাকে বলে, সেইটা সুলতানকে প্রণাম করা, এবং পাইবস হলো সুলতানের পদচুম্বন করা। এই দুটো জিনিসের দ্বারা, এই দুটো পশ্চারের দ্বারা সুলতানের প্রতি যে আনুগত্য সেটা প্রকাশ পায় এবং উনি সেটাই করতে চেয়েছিলেন। তো এই দুটো প্রথা তিনি চালু করেছিলেন।
ইন্ট্রোডিউস দ্য পার্সিয়ান ফেস্টিভ্যাল নওরোজ। নওরোজ যে ফেস্টিভ্যালটা আছে তিনি এটা চালু করেছিলেন। অ্যাপয়েন্টেড স্পাইস টু মনিটর দ্য অ্যাক্টিভিটিস অফ দি নোবেলস। তিনি প্রচুর গুপ্তচর নিয়োগ করেছিলেন। দেশের এত বড় সাম্রাজ্য, সেখানে কোথায় কি হচ্ছে এবং যারা সরকারি কর্মচারী রয়েছেন তারাও বা ঠিক মতন কাজ করছেন কিনা সেগুলো জানবার জন্য তিনি প্রচুর গুপ্তচর নিয়োগ করেছিলেন। তিনি কিন্তু ভীষণভাবে রেসিস্ট ছিলেন এবং মেড অ্যান অল তুর্ক অ্যাডমিনিস্ট্রেশন, মানে তার যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেখানে কোনো এমন মানুষ ছিলেন না যে যিনি তুর্কিদের বংশজাত নন, এরকম কোনো মানুষই ছিলেন না। তার সাম্রাজ্যকে সমস্ত রকমের আক্রমণ থেকে প্রতিহত করবার জন্য একটি স্ট্রং এবং সেন্ট্রালাইজড আর্মি তিনি তৈরি করেছিলেন। আরেকটা ইম্পর্টেন্ট কাজ যেটা করেছিলেন, ফিনান্স ডিপার্টমেন্টকে মিলিটারি ডিপার্টমেন্ট থেকে আলাদা করেছিলেন। তিনি ল এবং অর্ডারের ব্যাপারে ভীষণই সিরিয়াস ছিলেন এবং কোনো রকম মানে ল অ্যান্ড অর্ডারের কোনো রকম গণ্ডগোল দেখলেই তিনি কিন্তু খুব কড়া হাতে সেটাকে দমন করতেন। তিনি একটা পলিসি ফলো করতেন যেটাকে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন। ইনিও অনেক আমির খসরুকে প্যাট্রোনাইজ করেছিলেন। আমির খসরুর ব্যাপারে পরবর্তীতে আরও পড়বো আমরা, খালজি ডাইনেস্টি যখন পড়বো তখন আমির খসরুর ব্যাপারে আরও ডিটেলসে আমরা পড়বো, তার লেখা বইগুলোর নাম পড়বো। তিনি মানে বলবন তার ছেলে মামুদকে মঙ্গলের এই সময়ও একটা নর্থ ওয়েস্টে একটা মঙ্গল অ্যাটাক হয়েছিল, সেখানে তিনি প্রিন্স মামুদকে পাঠিয়েছিলেন লড়াই করবার জন্য, বাট আনফর্চুনেটলি মামুদ ওয়াজ কিল্ড। এই কষ্টটা তিনি সহ্য করতে পারেননি এবং বলবন 1287 খ্রিস্টাব্দে বলবন মারা যান। তো এই হলো আমাদের মোটামুটিভাবে সুলতানেট, দিল্লি সুলতানেট বা দিল্লির সুলতানি সাম্রাজ্যের দাস বংশটা আমরা মোটামুটিভাবে করলাম, ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো করলাম এবং একটা ওভারঅল আউটলাইনও আমরা করলাম প্রথমে, যে পরপর কোন ক্রোনোলজিক্যালি কোন কোন এম্পায়াররা এখানে ছিলেন। ঠিক আছে, এরপরে আমরা পরপর এক এক করে ভিডিও আসতে থাকবে। খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ সব কিছুরই ভিডিও একটার পর একটা আসতে থাকবে। তোমাদের যদি আমাদের এই প্রয়াসটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর যতটা সম্ভব শেয়ার করো, কারণ শেয়ার করলেই অন্যরা দেখতে পাবে, জানতে পারবে আমাদের চ্যানেল সম্পর্কে। বিসিএসের ব্যাপারে এখানে বলা হয়। এরপরে অন্যান্য সাবজেক্ট সম্পর্কেও এখানে ভিডিও আসতে থাকবে। আপাতত হিস্ট্রির এই পার্টটা নিয়ে পরপর কিছু ভিডিও আসবে, একটা করে টপিক শেষ করবার পরেই আমরা আরেকটা অন্য টপিকে যাব। র্যান্ডম ভিডিও আমি করি না, একদম সিস্টেমেটিক্যালি একটার পর একটা, বা অ্যাটলিস্ট একটা টপিক যখন ধরেছি দিল্লি সুলতানেট, এটাকে কমপ্লিট করবার পরেই আমি কিন্তু আরেকটা টপিকে যাব। ইচ্ছে আছে এরপরে মুঘলস ওটা স্টার্ট করার। তো দেখা যাক, তোমরা সবাই সাথে থেকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।